আজকের ঘটনাটি পাঠিয়েছেন নাফিজা, নোয়াখালী থেকে। তিনি জানিয়েছেন, এই অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত আজও তার মনে জীবন্ত হয়ে আছে। বহু বছর পেরিয়ে গেলেও গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে এখনও সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তিনি বলেছেন, বিষয়টি কাউকে বোঝানো কঠিন, কারণ সবকিছু এমনভাবে ঘটত যেন বাস্তব আর দুঃস্বপ্ন একসাথে মিশে গেছে। তার ভাষায়, মানুষ না দেখলে বিশ্বাস করবে না, কিন্তু তিনি নিজে জানেন সেই রাতগুলো কতটা ভয়ঙ্কর ছিল। আমি তখন ক্লাস 8-এ পড়ি। একদিন আমার আম্মু একজন মহিলার কাছ থেকে একটি সুতো এনে আমার কোমরে বেঁধে দিলেন। তিনি বলেছিলেন, এতে শরীর বন্ধ থাকবে, অশুভ কিছু কাছে আসতে পারবে না। ছোট ছিলাম, এসবের মানে বুঝতাম না, শুধু মায়ের কথা শুনে চুপচাপ পড়ে নিয়েছিলাম। প্রায় 2.5 বছর সেই সুতো আমার কোমরে বাঁধা ছিল। তারপর একদিন হঠাৎ বিরক্ত হয়ে আমি নিজেই সেটি ছিঁড়ে ফেলি। তখনও বুঝিনি সেই ছোট্ট ঘটনাটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়ের শুরু হতে যাচ্ছে। সেদিন রাতেই প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটে। গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলেই বুঝতে পারলাম আমি পুরো জেগে আছি, সব দেখতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি, কিন্তু শরীরের একটি অংশ নড়াতে পারছি না। বুকের ভেতর ধক ধক শব্দ হচ্ছিল। আমি ভয়ে আম্মুকে ডাকতে শুরু করলাম। মনে হচ্ছিল খুব জোরে ডাকছি, চিৎকার করছি, কিন্তু পাশের মানুষটিও যেন কিছু শুনতে পাচ্ছে না। অনেকক্ষণ পরে হঠাৎ শরীর হালকা হয়ে যায়। আমি কাঁপতে কাঁপতে আবার ডাক দিলে এবার আম্মু সঙ্গে সঙ্গে উত্তর দেন। আমি বললাম, এতক্ষণ ডাকলাম, আপনি শুনলেন না কেন? তিনি অবাক হয়ে বললেন, কই, কখন ডাকলি? সেই রাতে আর কিছু বলিনি, কিন্তু বুকের ভেতর এক অজানা আতঙ্ক জমে গেল। এরপর প্রায়ই এমন হতে লাগলো। রাতে ঘুমাতে গেলেই মনে হতো কখন আবার সেই অবস্থা হবে। ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে জেগে উঠতাম, কিন্তু শরীর নড়ত না। কখনো মনে হতো ঘরের ভেতর কেউ হাঁটছে, কখনো মনে হতো আমার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে। একদিন শীতের রাত, কারেন্ট ছিল না। আমি আর আম্মু একসাথে শুয়েছিলাম। পরে তিনি উঠে অন্য ঘরে ভাত খেতে যান। আমার ঘুম ভাঙার পর দেখি পাশের ঘর থেকে অল্প আলো এসে দরজার কাছে পড়ছে। ঘর অন্ধকার, চারপাশ নিস্তব্ধ। আমি খাট থেকে নামবো কিনা ভাবছি, এমন সময় হঠাৎ মনে পড়ে গেল আগের ঘটনাগুলো। বুক কেঁপে উঠল। ঠিক তখনই অনুভব করলাম আমার শরীর আবার ভারী হয়ে যাচ্ছে। চোখ খোলা, সামনে তাকিয়ে আছি, কিন্তু নড়তে পারছি না। সেই সময় দরজার দিকের আধো অন্ধকারে যেন ধোঁয়ার মতো কিছু একটা দাঁড়িয়েছিল। স্পষ্ট নয়, কিন্তু উপস্থিতি ছিল ভয়ঙ্কর। মনে হলো সেটা আমার দিকে তাকিয়ে আছে। তারপর যেন কারো কণ্ঠ শুনলাম, খুব নিচু স্বরে, কিন্তু পরিষ্কার, আমাকে তাড়ানোর চেষ্টা করিস না। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। মনে মনে দোয়া পড়তে লাগলাম, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। কিছুক্ষণ পর শরীর হঠাৎ হালকা হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়ে নিজের গায়ে ফু দিলাম, কিন্তু সেদিন অন্ধকার ঘর থেকে নামার সাহসও আর হয়নি। এরপর ঘটনা আরও ভয়ঙ্কর হতে থাকে। আগে শুধু শরীর নড়ত, পরে মনে হতো কেউ আমাকে ছুঁয়ে যাচ্ছে। এমনভাবে স্পর্শ করত যে ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসত। দোয়া পড়তাম, কান্না করতাম, কিন্তু কিছুতেই থামত না। দিনে ঘুমালেও হতো, রাতে ঘুমালেও হতো। একটু চোখ লাগলেই মনে হতো আমি আর নিজের শরীরের ভেতর নেই। একদিন দুপুরে খুব গরম ছিল। আমি সোফার পাশেই নিচে বালিশ নিয়ে শুয়েছিলাম। আম্মু এসে লাইট বন্ধ করে নিজের নামাজ পড়তে অন্য ঘরে চলে যান। আমি চোখ বন্ধ করতেই হঠাৎ অনুভব করলাম আমি যেন নিজের শরীরের বাইরে চলে গেছি। দেখলাম আমার দেহ মেঝেতে শুয়ে আছে, আর আমি নিজে সোফার উপর বসে আছি। আমি সব দেখছি, কিন্তু বুঝতে পারছি না কিভাবে সম্ভব। মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, আমি কি মারা গেছি? মানুষ কি এভাবেই শরীর ছেড়ে বেরিয়ে যায়? তারপর হঠাৎ মনে হলো আমাকে কেউ টেবিলের নিচে টেনে নিচ্ছে, প্রচণ্ড শক্তিতে টেনে নিচ্ছে। আমি আম্মুকে খুঁজছিলাম, ডাকছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। তারপর আমি উঠে তার ঘরের দিকে যেতে চাইলাম, কিন্তু দেখলাম আমার পা মেঝেতে লাগছে না। আমি যেন মাটির উপর এক হাত উঁচুতে ভেসে আছি। হাত দুটো ঝুলে আছে, শরীর নিজের নিয়ন্ত্রণে নেই। আমি সামনে যাচ্ছি, কিন্তু নামাজ পড়ার ঘরের দরজার কাছে যেতেই হঠাৎ যেন কেউ পেছন থেকে জোরে টেনে ধরল। মুহূর্তে আমি আবার আগের জায়গায় ফিরে এলাম। আবার চেষ্টা করলাম, আবারও একই ঘটনা ঘটল। মনে হচ্ছিল অদৃশ্য কেউ আমাকে সেখানে যেতে দিচ্ছে না। কিছুক্ষণ পর দেখলাম আম্মু নামাজ শেষ করে আমার সামনে এসে দাঁড়িয়েছেন, তার পা আমার মুখের কাছে। আমি মরিয়া হয়ে তার পা ধরতে চাইছিলাম, বলতে চাইছিলাম আমাকে বাঁচান, আমি নড়তে পারছি না। কিন্তু তিনি শুধু তাকিয়ে রইলেন, কিচ্ছু বললেন না। তারপর ঘর থেকে বের হয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেলেন। সেই দৃশ্য দেখে আমি যেন ভেতর থেকে ভেঙে পড়লাম। মনে হচ্ছিল আমি একা, সম্পূর্ণ একা। তারপর হঠাৎ সব কিছু বদলে গেল।
দেখি সত্যি সত্যি আম্মুর নামাজ শেষ করে সামনে দিয়ে হাঁটছেন, আর আমার শরীর হালকা হয়ে গেছে। আমি চোখ খুলে উঠে বসলাম। দরজার দিকে তাকিয়ে দেখি সত্যিই বাইরে থেকে লক করা। তখন বুঝলাম আমি এতক্ষণ যা দেখেছি তার কতটা বাস্তব আর কতটা অদ্ভুত ঘোরের মধ্যে ছিলাম তা বোঝার উপায় নেই। আমি কান্না করতে করতে সব কথা আম্মুকে বললাম। এবার তিনি গুরুত্ব দিলেন। বাসার কাছে এক হুজুরের কাছে নিয়ে গেলেন। তিনি আমাকে একটি তাবিজ, পানি পড়া আর তেল পড়া দিলেন। আশ্চর্যভাবে সেগুলো ব্যবহার করার পর ঘটনাগুলো অনেক কমে গেল। আগের মতো প্রতিদিন হতো না। মাঝে মধ্যে তেল দিতে ভুলে গেলে আবার কিছুটা হতো, তারপর আবার ঠিক হয়ে যেত। তবে একটি রাত আজও ভুলতে পারি না। এক আত্মীয় মারা যাওয়ার খবর এলো, সবাই বাড়ি যাবে। আমি ভয় যেতে চাইছিলাম না, একা থাকতেও চাইছিলাম না। কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে আবার অনুভব করলাম শরীর ভারী হয়ে গেছে। কেউ যেন আমার মুখ ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়ে দিল। তারপর আবার মনে হলো কেউ আমাকে স্পর্শ করছে। আমি দোয়া পড়তে লাগলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখলাম দরজার বেল বাজছে, আম্মুর কণ্ঠ শুনছি। উঠতে ইচ্ছে করছে না। একটু পর দেখি কালো বোরখা পরা এক মহিলা রান্নাঘরে ঢুকছে। আমি অবাক হয়ে উঠলাম। দরজা তো ভেতর থেকে লাগানো, তবে সে ঢুকলো কিভাবে? ড্রয়িং রুমে এসে দেখি অনেক মহিলা বসে কুরআন শরীফ পড়ছে। তাদের মধ্যে পরিচিত মুখও আছে, অপরিচিত মুখও আছে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আপনারা ঢুকলেন কিভাবে? তিনি শান্ত স্বরে বললেন, দরজা ভেঙে ঢুকেছি। আমি দরজার দিকে তাকিয়ে দেখি দরজা একদম ঠিক আছে। সেই মুহূর্তেই আমার ঘুম ভেঙে যায়। এরপর ধীরে ধীরে সব কমে যায়। এখন আর আগের মতো হয় না। তবু মাঝে মধ্যে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় কেউ যেন পাশে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর পুরনো ভয়টা আবার জেগে ওঠে। তাই আজও আমি দোয়া পড়ে ঘুমাই, কারণ আমি জানি কিছু অভিজ্ঞত মানুষকে ছেড়ে গেলেও স্মৃতি হয়ে কখনো পুরোপুরি যায় না। এখনও ওইসব ঘটনার কথা মনে পড়লে না নাফিজার রাতে ঘুম হয় না। ঘটনাটি এই পর্যন্তই। চলুন এখন চলে যাই পরবর্তী ঘটনায়। মাদারীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামের ছেলে মোহাম্মদ নাইমুল হক পিয়াস আমাদের কাছে এই ঘটনাটা পাঠিয়েছেন। তিনি বলেছেন ঘটনাটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা তিনি নিশ্চিত নন, কিন্তু ছোটবেলা থেকেই তিনি তার বাবা দাদার মুখে এই একই ঘটনা শুনে বড় হয়েছেন এবং গ্রামের প্রায় সব বয়োজ্যেষ্ঠ মানুষই একইভাবে এই কাহিনী বর্ণনা করেন। তাই তিনি মনে করেছেন এটা হয়তো নিছক গল্প নয়, বরং বহু পুরনো কোনো বাস্তব ঘটনার ছায়া, যা এখনও অদৃশ্য ভয়ের মতো সেই গ্রামটাকে ঘিরে রেখেছে। গ্রামটি ছিল চারদিক ঘন গাছপালায় ঢাকা বিচ্ছিন্ন এক এলাকা। দিনের বেলায়ও সেখানে এক ধরনের অস্বাভাবিক নীরবতা বিরাজ করত, আর সন্ধ্যা নামলেই সেই নীরবতা আরও ভারী হয়ে উঠত, যেন চারপাশের সব শব্দ কেউ অদৃশ্যভাবে গিলে ফেলছে। গ্রামের মানুষজন সূর্য ডোবার আগেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত, কারণ রাত হলেই জঙ্গলের ভেতর থেকে এমন সব শব্দ ভেসে আসত যা মানুষকে স্থির থাকতে দিত না। সেই শব্দে কখনো কান্নার মতো আওয়াজ থাকত, আবার কখনো যেন কারো গলা চেপে ধরা অবস্থায় সাহায্য চাওয়ার চেষ্টা শোনা যেত। পিয়াসের দাদার মুখে শোনা যায় বহু বছর আগে সেই গ্রামে করিম নামে এক কাঠুরিয়া ছিল। সে ছিল অত্যন্ত সৎ এবং পরিশ্রমী মানুষ। অভাবের সংসার হলেও সে কখনো অন্যায় পথে পা বাড়ায়নি। প্রতিদিন ভোরে সে জঙ্গলে যেত আর কাঠ কেটে বিক্রি করে তার সংসার চালাত। কিন্তু একদিন তার জীবনে এমন কিছু ঘটে যা পুরো গ্রামের ভাগ্যই বদলে দেয়। সেদিন সকালে করিম আগের মতোই জঙ্গলে যায়, কিন্তু অজান্তেই সে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে গ্রামের অন্য কেউ সাধারণত যেত না। সেই জায়গাটার বাতাস ছিল অস্বাভাবিক ঠান্ডা আর ভারী। পাখির ডাক পর্যন্ত সেখানে শোনা যাচ্ছিল না। চারপাশে গাছগুলো অদ্ভুতভাবে কুঁকড়ে ছিল, যেন বহু বছর ধরে কোনো আলো সেখানে পৌঁছয়নি। করিমের বুকের ভেতর অজানা এক চাপ অনুভূত হচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে কাজ শুরু করে। হঠাৎ তার কুড়াল মাটিতে পড়তেই একটা লোহার সাথে ধাক্কার শব্দ হয়। সে অবাক হয়ে মাটি সরাতে শুরু করে। কিছুক্ষণ পর মাটির নিচ থেকে বেরিয়ে আসে একটি পুরনো লোহার খাঁচা। খাঁচাটার গায়ে মূর্ছে পড়ে গেছে, আর তালাটা অদ্ভুতভাবে শক্ত ছিল। কিন্তু ভেতরে যা ছিল সেটা দেখে করিমের শরীর ঠান্ডা হয়ে যায়। সেখানে বসেছিল এক অচেনা সত্তা, যার চোখ দুটো অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছিল, আর তার ঠোঁটে এমন এক হাসি ছিল যা মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়। সত্তাটি খুব ধীরে করিমকে ডাকে আর বলে তাকে মুক্তি দিতে।
বিনিময়ে সে তাকে এমন সম্পদ দেবে যা সে জীবনে কল্পনাও করেনি। করিম প্রথমে ভয় পায়, তার মনে হয় এটা কোনো স্বাভাবিক কিছু নয়, কিন্তু তারপরই তার চোখের সামনে ভেসে ওঠে তার অভাবী সংসার, ক্ষুধার্ত পরিবারের মুখ, আর সেই মুহূর্তে তার ভেতরের দ্বিধা দুর্বল হয়ে পড়ে। করিম শেষ পর্যন্ত খাঁচার তালায় আঘাত করে তালা ভাঙার সাথে সাথেই চারপাশের পরিবেশ বদলে যায়। বাতাস হঠাৎ থেমে যায়, গাছের পাতা পর্যন্ত স্থির হয়ে পড়ে, যেন পুরো জঙ্গল এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ করে দেয়। খাঁচার ভেতরের সত্তাটি ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে, আর বের হওয়ার সাথে সাথেই তার রূপ পাল্টাতে শুরু করে। তার শরীর লম্বা হতে থাকে, চোখ আরও অন্ধকার হয়ে যায়, আর মুখের সেই হাসি বিকৃত হয়ে এমন কিছুতে রূপ নেয় যা মানুষ দেখলে সহ্য করতে পারে না। সে করিমের দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বলে, মানুষ সবসময় পরীক্ষায় হেরে যায়, আর যারা লোভকে বেছে নেয় তাদের জন্য মুক্তি নেই। তার কথার সাথে সাথেই মাটির নিচ থেকে শিকল বেরিয়ে আসে। সেই শিকলগুলো জীবন্ত কিছুর মতো নড়তে থাকে, আর মুহূর্তের মধ্যে করিমের হাত পা জড়িয়ে ধরে। করিম চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হয় না, যেন অদৃশ্য কেউ তার কণ্ঠ আটকে দিয়েছে। সেদিন রাতেই গ্রামের মানুষরা জঙ্গলের দিক থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পায়। সেই শব্দে ছিল অসহায় আর্তনাদ, আর তার সাথে মিশে ছিল ভয়ঙ্কর হাসি, যা শুনে মানুষের শরীর কেঁপে ওঠে। কেউ সাহস করে বাইরে বের হয়নি, কিন্তু সবাই বুঝেছিল জঙ্গলের ভেতরে কিছু একটা ঘটছে যা স্বাভাবিক নয়। পরদিন সকালে কয়েকজন সাহসী লোক একসাথে জঙ্গলে যায়। তারা করিমকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন পায় না। শুধু তার কুড়ালটা পড়েছিল মাটিতে, আর চারপাশে অদ্ভুত দাগ, যেন ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। সেই দাগগুলো হঠাৎ করেই এক জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, যেন সেখানে কিছুই ছিল না। এরপর থেকেই গ্রামের ভেতরে অস্বাভাবিক ঘটনা শুরু হয়। রাত হলেই অনেকের বাড়ির বাইরে শিকল টানার শব্দ শোনা যেত। দরজার সামনে কেউ না থাকলেও দরজায় ধাক্কা পড়ত। কেউ কেউ দাবি করত তারা জঙ্গলের ধারে দাঁড়িয়ে থাকা এক লম্বা ছায়ামূর্তি দেখেছে, যার চোখ অন্ধকারেও জ্বলতে থাকে, আর সে নড়াচড়া না করলেও মনে হয় সে তাকিয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, যারা কৌতূহল নিয়ে সেই শব্দের উৎস খুঁজতে যেত তারা আর কখনো ফিরে আসত না। তাদের কোনো খোঁজ পাওয়া যেত না। শুধু মাঝে মাঝে জঙ্গলের ভেতর থেকে সেই একই দম বন্ধ করা শব্দ শোনা যেত, যা প্রথম রাতে শোনা গিয়েছিল। পিয়াসের দাদা বলতেন, এই ঘটনা একদিন বা এক বছরের নয়, বরং বহু বছর ধরে চলেছে। আর গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝে গেছে জঙ্গলের সেই অংশে এমন কিছু আছে যা মানুষকে ডাকে, আর কাছে গেলে আর ফিরতে দেয় না। তাই তারা সেই জায়গা পুরোপুরি এড়িয়ে চলে। দিনের বেলাতেও কেউ একা সেখানে যায় না, কারণ অনেকেই বলেছে সেখানে গেলেই বুকের ভেতর চাপ অনুভব হয়, আর মনে হয় কেউ অদৃশ্যভাবে খুব কাছ থেকে তাকিয়ে আছে। আজও সেই গ্রামের বয়স্ক মানুষরা নিচু গলায় এই গল্প বলে, আর সতর্ক করে দেয় যেন কেউ কৌতূহলবশতেও সেই জায়গার দিকে না যায়, কারণ তারা বিশ্বাস করে সেই লোহার খাঁচা এখনও মাটির নিচে কোথাও আছে, আর সেই সত্তা এখনও মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, অপেক্ষা করছে এমন কারো জন্য যে আবার লোভে পড়ে তাকে ডেকে তুলবে। আর তখন আবার কোনো এক করিম নিঃশব্দে হারিয়ে যাবে, আর শুধু থেকে যাবে শিকলের শব্দ আর অন্ধকারে জ্বলতে থাকা দুটো চোখ। ঘটনাটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সবাইকে এই ঘটনা ভালো লাগছে। ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। চলুন চলে যাই এখন পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে এই ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি গ্রামের একটি অলৌকিক ঘটনা। জনি, জিয়াদ এবং সৌরভ, তিনটা বন্ধু। তিন বন্ধুর মধ্যে সৌরভ তার মামার বাসায় বেড়াতে যায়, কিন্তু বেড়াতে যাওয়ার আগে 2013 সালের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল যখন বন্ধ দেয়, তখন সৌরভ চলে যায় তার মামার বাসায় বেড়াতে যাওয়ার পর নানির বাড়ি এলাকার বন্ধু জিয়াদ এবং জনি, তিন বন্ধু এক জায়গায় হইলে বাজারে ঘোরাফেরা, খেলাধুলা, বেড়ানো সমস্ত কিছু তিন বন্ধু একসাথেই করে।
যখন নানির বাড়িতে বেড়াতে যায় তখন জনি আর জিয়াদ শুনতে পারে সৌরভ আসছে, তখন সৌরভের বাসায় চলে যায়। যাওয়ার পর দেখা করে এবং তখনই কাপড় চুপড় সব কিছু রেখে ওই দুজনের হাতে বেড়ে চলে আসে সৌরভ। বেড়াতে থাকে, ঘোরে ফিরে, এই বাজারে যায়, এখানে খেলাধুলা করে, সব কিছু করে। বয়স ঠিক কত হবে, 17-18 এরকম বয়স, তিনজনারই। সৌরভ পরীক্ষা দিয়ে, সৌরভ ওদের মধ্যে একটু ছোট। পরীক্ষা শেষ করে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে দীর্ঘ 14 থেকে 15 দিন ছুটি এবং আরামে ঘুরবে ফিরবে, মানে মজা করবে, এই উদ্দেশ্য নিয়ে চলে গেছে নানির বাড়ি। যেহেতু জনি আর জিয়াদ ওর খুব ভালো বন্ধু। তখন গ্রাম এলাকা আর জঙ্গল, বাঁধ ঝাড় এইসব কিছু বেশি। তখন তিনজন চলে যায় বাজারে যাওয়ার পর আড্ডা দেয়। আড্ডা দেওয়ার পর চা পান ঠান্ডা এইসব কিছু খাওয়া দাওয়ার পরে ওরা বাড়ি আসবে। আস্তে আস্তে ওদের যে কোনো কারণে রাত হয়ে যায়, ঠিক 9টা বেজে যায়। তিন বন্ধু আসে। আসার সময় আস্তে আস্তে দেখে সৌরভের একটু কেমন যেন লাগে। পাশে ছিল একটা বিশাল বড় বটের গাছ। ওই বটের গাছ থেকে কে জানে মনে হয় সৌরভকে ঢেল মারে। তখন একটা ঢেলের অনুভূতি আলে, যখন আপনার শরীরে একটা ঢেল আসবে ছুটে, তখন তো কেমন হবে আপনি বুঝতে পারবেন। তখন সৌরভ পেছনে তাকানোর পর বলে, কেটে আমাকে কি কেউ ঢেল মারলো? তখন জনি আর জিয়াদ বলে, এখানে এত রাতে ঢেল মারবে কে, আয়। তাই বলে একটু এগিয়ে যায়। যাওয়ার পরে অল্প একটু পর মনে হয় সৌরভের গেঞ্জি ধরে টান মারলো কেউ। তখন বলে, আমার গেঞ্জি ধরে কেউ মনে হয় টান মারলো। তখন জনি আর জিয়াদ হালকা ভয় করতে শুরু করে এবং বলে, বন্ধু আয়, এখানে থাকা হবে না, এখানে জায়গাটা খুব একটা ভালো না, এখান থেকে যাইতে হবে। তখন কাস্টমার সে চলে আসে, কিন্তু আসার ক্ষেত্রে একটা কিছু জমি মানে মাঝখান দিয়ে আসতে হয়। জমি মাঝখান দিয়ে আসার সময় সৌরভ দেখে 2 জমির পরে একটা সাদা সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন জনি এবং জিয়াদকে বলে, বন্ধু দেখ, ওই যে ওইখানে এত রাতে একটা মেয়েকে দেখতে পাচ্ছিস? জনি আর জিয়াদ বলে, কোথায়? বলছে, ওই যে জমিতে দাঁড়িয়ে আছে, আমার দিক চেয়ে আছে। তখন জিয়াদ একটু বড়, জিয়াদ বুঝতে পারে এটা অলৌকিক কিছু ঘটনা, জিন অথবা পরীর ঘটনা, মানে কিছুটা ওদেরকে ডিস্টার্ব করতেছে। তখন সৌরভকে বলে, এখানে থাকার দরকার নেই, তাড়াতাড়ি চলে আয়, আমার কাছে চলে আয়। তখন জিয়াদ একটু দৌড়াদৌড়ি করে এবং আসে, এবং একটু আসার পরে দেখে সৌরভ দেখে ওই পরীটা মানে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। যখন আকাশে একটু এগিয়ে যাচ্ছে, সন্ধ্যাটা হাসি দিছে, এত সুন্দর দেখে সৌরভ মুগ্ধ হয়ে গেছে এবং পাশে একটু পাখার মতো ছিল। তখন ফিসফিস করে সৌরভকে বলে, তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি কি আমার সাথে প্রেম করবে? তখন সৌরভ কথা উত্তর না দিয়ে চলে আসে বাসায়। আসার পর রাতে ঘুমাইতে পারে না, শুধু ওই মেয়েটার কথা মনে পড়ে এবং মনে করতে করতে তখন এক পর্যায়ে যে ঘুমিয়ে পড়ে সৌরভ। ঘুমিয়ে যাওয়ার পর রাত ঠিক 3টার পর স্বপ্নে দেখে ওই পরীটা চলে যাচ্ছে। সৌরভকে এসে বলতেছে, তুমি তখন আমার কাছ থেকে পালিয়ে আসলে কেন? আর আমি তোমায় খুব পছন্দ করি, ভালোবেসে ফেলেছি, আমি তোমার সাথে থাকতে চাই। তখন সৌরভ বলে, দেখেন, আপনি দয়া করে আপনি আমার কাছে আসবেন না, আপনার দেখে আমার ভয় লাগে। তখন ওই পরীটা বলে, আমি কি অসুন্দর? তখন সৌরভ বলে, না, তুমি অসুন্দর না, তুমি খুব সুন্দর, কিন্তু তুমি কে? তখন ওই পরীটা বলে, আমি পরী। তখন সৌরভ বলে, আপনি পরী, আমি মানুষ, আপনারা আমার কখনো ভালোবাসা হবে না, আর আপনারা অনেক শক্তি আছে, আপনারা অদৃশ্য হতে পারেন, রূপ ধারণ করতে পারেন, দয়া করে আপনি আর আমার কাছে আসবেন না, আমার সাথে দেখা দেবেন না। পরী হালকা রেগে যায়, বলে, কেন? তোমায় তাহলে ডিস্টার্ব করব, তোমায় ক্ষতি করব, তোমায় এখান থেকে নিয়ে যাব। এসব কিছু করার পরে ঠিক 2 দিন পর সৌরভ বের হয় জনি এবং জিয়াদের সাথে দেখা করার জন্য। আসার সময় হঠাৎ করে সৌরভ উধাও হয়ে যায়। জনি এবং জিয়াদ বসে থাকে সৌরভের আশায়। সন্ধ্যা লেগে যায়, আসে না। তখন সৌরভের মা খোঁজার জন্য জনি এবং জিয়াদের বাসায় যায়। যাওয়ার পর তাদের মাকে প্রশ্ন করে, আচ্ছা, আমার ছেলে আছে আপনার ছেলের কাছে, কোথায়?
তখন জনি আর জিয়াদ ঘর থেকে বের হয়ে বলে, কোথায়, আজকে তো সৌরভ আসেনি। সৌরভের মা বলল, কেন, ওই তো বাড়িতে বলে গেল তোমার সাথে দেখা করতে আসছে। বলল, না আসেনি। তখন সৌরভের মা একটু টেনশনে পড়ে এবং বলে, সৌরভ এখন পর্যন্ত বাসায় যায়নি, আর আমি জানি ঠিক আমি মায়ের বাসায় আসলে একমাত্র তোমাদের দুইজন ছাড়া আমার ছেলে কোথাও যায় না। তখন জনি এবং জিয়াদ দুইজনে খোঁজার জন্য বের হয় তার মায়ের সাথে, এবং তার বাবা সবাই মিলে খুঁজতে শুরু করে। পুরা মহল্লা পাড়া এলাকা সবাই সব জায়গায় খোঁজে, পায় না। তখন জিয়াদ সেদিনকে রাতের সমস্ত ঘটনা খুলে বলে তার বাবা মাকে। তখন বলতেছে, আরও টেনশনে পড়ে যায়, কী করে বুঝতে পারে না। তখন একটা হুজুরের কাছে যায়, যাওয়ার পরে হুজুর বলে, হুজুর একটু বুঝ দেয়। হুজুর বলে, আপনারা ঠিক বসেন, 10 মিনিট পর আমি বলতেছি। তখন ঠিক 10 মিনিট পর হুজুর সৌরভের মাকে বলে, দেখুন আপনার ছেলে বিপদে পড়ছে। বলে, কেমন বিপদ? মা কান্নায় ভেঙে পড়েছে। তখন জিয়াত এবং জনি বলে, কীরকম বিপদ? তখন হুজুর বলে, একটা পরী ওকে নিয়ে গেছে, কিন্তু ক্ষতি করবে না, ঠিক 2-1 দিনের মধ্যে দিয়ে যাবে, টেনশন করার দরকার নেই। তখন তার মা কান্নায় ভেঙে পড়ে। একদিন চলে যায়, আসে না। জিয়াত এবং জনি টেনশনে পড়ে যায়, খোঁজা আশায় থাকে কখন সৌরভ আসবে। ঠিক 2 দিন পর ওই বটের গাছের নিচে একটা ছেলেকে পাওয়া যায়। মহল্লায় খোঁজাখুঁজি জানাজানি হয়ে গেছে, ওখানে একজন পড়ে আছে। তখন জিয়ার জনি সবাই ওই বটের কাছে কথা শুনে চলে যায়, যার পর দেখে হ্যাঁ তাদের বন্ধু সৌরভ পড়ে আছে। তখন সৌরভের শরীর খুব ক্লান্ত, চোখ মেলাছে এবং বলতেছে, বন্ধু আমায় এখান থেকে নিয়ে যা, আমায় বাঁচা, আমার সাথে অনেক কিছু ঘটেছে। তখন সৌরভকে নিয়ে আসা হয় বাসায়। আসার পরে ওই হুজুরকে আবার নিয়ে আসা হয় এবং হুজুর বলতেছে, আমি তাবিজ আর কিছু পানি পাতা দিব, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে, কিন্তু একবারই ঠিক হয়ে যাবে এটা আমি বলতে পারতেছি না। তখন বাবা মার মন ওখানে থাকার চেষ্টা করে না, বাসায় চলে আসার চেষ্টা করে। তখন তাদের বাসায় চলে আসে। আসার পরে একটা কবিরাজ কাছে নিয়ে যাওয়া হয় এবং কবিরাজ যেই তথ্যটা বলার পর সবাই ভয় খেয়ে যায়। বলে, আপনার ছেলেকে একটা পরী পছন্দ করছে এবং ওই পরীটা আপনার ছেলেকে ভালোবাসে, কিন্তু এই সাথে আপনার ছেলের যে ক্ষতি হয়েছে দেহের, এই ক্ষতিটা করতেছে একটা দুষ্ট জিন। ওই জিনটা আপনার ছেলের ক্ষতি করার চেষ্টা করতেছে, পরীটা বাঁচানোর চেষ্টা করতেছে এবং পরীটা আপনার ছেলেকে ভালোবাসে। হ্যাঁ ঠিকই পরী নিয়ে গিয়েছিল, কিন্তু জিন অত্যাচার করছে আপনার ছেলের সাথে। পরী অসুস্থ, পরীটা যুদ্ধ ওর সাথে লড়াই করে পারেনি। জিনটা শক্তিশালী, এটা আমিও পারবো না। ওখান থেকে হতাশ হয়ে চলে আসে। আসার পরে কি করবে ভাবতে থাকে এবং দিন যায় আর সৌরভের শরীর পরিবর্তন হতে শুরু করে। অদৃশ্য অলৌকিক কিছু ঘটনা ঘটে, যেমন সৌরভ হঠাৎ করে দেখে সৌরভ আমের গাছের মাথার উপর উঠে বসে আছে। তা হঠাৎ করে দেখে সৌরভ উদাও হয়ে গেছে, পুকুরে পাড়ে বসে আছে। সবাই একসাথে বিকেলে বসে থেকে আড্ডা দিচ্ছে। দিতে হঠাৎ করে সৌরভ নেই। ঠিক দিচ্ছে কেন মনে দেখে সৌরভ পুকুরের ওই পাশে আর গাছের উপর বসে আছে। তখন সবাই যায় নিয়ে আসে এবং বলতেছে, আমি এখানে কেমন করে আসলাম, কিছু বলতে পারে না, বুঝতে পারে না। এরই মাঝে একদিন রাতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটি মর্মান্তিক এবং ভয়ানক একটি ঘটনা। এই রাতে হঠাৎ করে সৌরভ চিৎকার করতে শুরু করে এবং বাবা মাকে বলে, বাবা আগিনার মাঝে একটা বিশাল একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে এবং এমন ভৌতিক দেখে, মুখের দিক দেখে আমি তো ভয় খেয়ে গিয়েছি এবং উনি আমার মারার জন্য চেষ্টা করতেছে। হাত নিয়ে এসে আমায় গলায় দিচ্ছে, আমায় ধাক্কা মারতেছে, আমায় চর মারতেছে। তখন সৌরভ একদিক ওই দিক যায় মারধর করতে করতে এক পর্যায়ে দেখে সৌরভের হাত পা দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু ওই মারধরটা আটকাইতে পারতেছে না। এরই মাঝে হঠাৎ করে সৌরভ নিস্তব্ধ হয়ে যায় এবং ঝিম একদিক চেয়ে থাকে। তখন সৌরভকে প্রশ্ন করা হয়, তুমি কি দেখতেছ? তখন বলতেছে, ওই মেয়েটা এখানে আছে, মেয়েটা আমায় বাঁচাইছে। এলাকার নাম করা একটা হুজুরটা টাকা পয়সা দিয়ে চিকিৎসা করে না, মানুষের হেল্প করার জন্য চেষ্টা করে। তখন ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় সৌরভকে। যাওয়ার পরে ঠিক 10-15 মিনিট রোকেয়া করতে থাকে এবং অল্প একটু বলতেছে, আপনার ছেলের সাথে ভয়ানক জিন আছে এবং ওই জিনটা আপনার ছেলেকে মারার চেষ্টা করতেছে, মেরে দেওয়ার চেষ্টা করতেছে, ধীরে ধীরে তিলে ধরে মেরে ফেলে দেবে। তখন আধা ঘন্টা পর ওই জিনকে সৌরভের শরীরের মাঝে হাজির করানো হয় এবং জিনকে প্রশ্ন করা হয়, তুই কেন এই ছেলেকে লাগছিস, উদ্দেশ্য কি? তখন
ওই জিনটা বলে, আমি তো লাগতে চাইনি, কিন্তু একটা পরী আছে, ওই পরীকে আমি খুব পছন্দ করি এবং ভালোবাসি। পরী আমাকে ভালোবাসে না, পরী ওই ছেলেকে ভালোবাসে, এই জন্য এই ছেলেকে আমি মেরে ফেলে দেব এবং ওই পরীর সাথে আমি থাকব। বারবার ওই পরীটা এসেই এই ছেলেকে বাঁচাইছে। তখন এক পর্যায়ে পরীকে হাজির করা হয়। হাজির করানো হওয়ার পর পরীর সাথে কথা বলা হয়। তখন হুজুর বলে, তুমি কেন এই ছেলের হাতে লাগছো? তখন ওই পরীটা বলে, এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে অনেক আগে থেকেই। ওই পেছনে পেছনে আমি চলে যাচ্ছি এখানে। আসার পরে ওই বটের গাছের ওখানে ওই জিনটা এই সৌরভকে ঢেল মারে এবং গেঞ্জি টান দিয়ে ধরে এবং ওই জিনটা সৌরভকে ক্ষতি করার চেষ্টা করে। ওই জিনটা আমাকে ভালোবাসে, আমি সৌরভকে ভালোবাসি। তখন হুজুর বলে, দেখো, মানুষ আর পরীর মধ্যে কখনো ভালোবাসা হয় না। তখন এক পর্যায়ে ওই পরীকে যখন ভয় দেখানো হয়, তখন ওই পরীটাকে বোঝানোর পর পরীটা বলে, ঠিক আছে, আমি ওর ক্ষতি করব না, কিন্তু দূর থেকে শুধুমাত্র ওকে দেখবো আর ওর বিপদ আপদ আসলে আমি উদ্ধার করব। তখন হুজুর বলে, ওই জিনটা অনেক শক্তিশালী, কিন্তু ওই জিনকে আমি আজকে শেষ করে দেব। তখন পরী বলে, আপনি কি পারবেন? বলে, তুমি শুধু দেখো, তুমি সাইডে যাও। তখন ওই জিনটাকে আবার হাজির করানো হয়। করার পরে জিনকে বলা হয়, তুমি এখান থেকে যাবে কি যাবে না? তখন বলতেছে, আমি যাব, একে মেরে ফেলে দিয়ে যাব। প্রেমের জন্য আমি সব কিছু করতে পারি। কী ক্ষতি করছিস? বলে, একে মারধর করছি এবং ওকে আস্তে আস্তে তিলে তিলে শেষ করে দেবো, এটাই আমার সিদ্ধান্ত। তখন হুজুর বলে, ঠিক আছে, দেখি কে কি করতে পারে। তখন হুজুর দোয়া দরুদ পড়তে পড়তে একসময় ওই জিনটাকে জবাই করে দেয় এবং ওই পরীকে তখন সৌরভের মাধ্যমে কথা বলানো হয়। পরীকে বলা হয়, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? তখন পরী বলে, হ্যাঁ, ওই জিনটা ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং ওই জিনটা মরে গেছে। তখন ওই জিনটাকে আগুন ধরানো হয়, পুড়ে ছাই করে দেওয়া হয়। তখন পরীকে বলা হয়, এখন কি হয়েছে? বলে, ওই জিনটা পুড়ে শেষ হয়ে গেছে। তখন হুজুর বলে, ঠিক আছে, তুমি যেহেতু ওকে বাঁচাইছো, তুমি ওকে ভালোবাসো, কিন্তু স্যার তুমি অন্যায় করছো। মূল ঘটনা হচ্ছে তোমাকে নিয়ে, তোমার জন্য এই সব কিছু ঘটেছে এই ছেলের সাথে। ছেলে তো দোষ নাই, ছেলে তো তোমার সাথে প্রেম করার জন্য চেষ্টা করেনি। এসব কিছু বলার পরে বলছে, তোমাকেও শেষ করে দেব। তখন পরী ওয়াদা দেয়, আমি আর ওই ছেলের মাঝে দেখা দেব না, কিন্তু দূর থেকে দেখব শুধু। এই একটা অনুরোধ আমি আপনার কাছে রাখলাম হুজুর। হুজুর, আপনি খুব ভালো। তখন হুজুরের মন গলে যায়, ওই পরীকে ছেড়ে দেওয়া হয় এবং ওই জিনটাকে মেরে ফেলে দেওয়া হয়। এরপরে সৌরভ আস্তে আস্তে ঠিক হয়ে যায়, তার শরীর আগেকার মতো স্বাভাবিক হয়ে যায়। এরকম করতে করতে সৌরভ আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখন 2026 সাল, ঘটনা ঘটেছে 2013 সালে। কিন্তু এরই মাঝে কখনো ওই সৌরভের আর কোনো প্রবলেম হয়নি, সমস্যা হয়নি, অদ্ভুত কিছু দেখেনি। কিন্তু সৌরভ মাঝে মাঝে অনুভব করে কেউ হয়তো ওকে দূর থেকে দেখতেছে। সৌরভ অনুভব করে ঘুম আসলে মনে হয় কেউ তার শরীর স্পর্শ করে যায়, কিন্তু কখনো ক্ষতি করেনি। সৌরভ এখন ভালো আছে, মানে ওই ভয়টা আর নেই। পরীর কাছে আসলেও কোনো ভয় নেই, সামনে দেখা দিলেও কোনো ভয় লাগে না, যেহেতু পরীটা ওকে খুব ভালোবাসে, বুঝতে পেরেছে। সবাই ভালো আছে, এখন সুস্থ আছে এবং সৌরভও ভালো আছে। জনি, জিয়াদ সবাই বিয়ে করে সংসার করতেছে। সৌরভ এখনও বিয়ে শাদী করেনি, তিনি এখন প্রাইভেট একটি কোম্পানিতে জব করতেছে এবং সৌরভ নিজে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন ঘটনাটি কেমন লাগলো। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।